দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রাজনীতি বিষয়ক আলোচনা আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছে বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির নেপথ্যের ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনার পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি, আলোচনা যুক্তি তর্ক। আমাদের সঙ্গে স্টুডিওতে বরাবরের মতোই অতিথিরা উপস্থিত হন। আজকেও আমরা আলোচনা করতে চাই। আমরা জানি এই মুহূর্তে আলোচিত একটি নতুন করে যে আলোচনা এসছে, আলোচিত একটি বিষয় নতুন দল। আমরা জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা পক্ষ থেকে যে নতুন দলের ঘোষণা এসছে, যে সেখানে আমরা দেখেছি যে নাহিদকে আহ্বায়ক করে সদস্য সচিব পদে আলোচনায় রয়েছেন তিনজন। এরকম আমরা নতুন দলের বিষয়ে এর মধ্যে জনমত জরিপ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। 5 ফেব্রুয়ারি শুরু হয়ে জরিপে মানুষের কাছে 5টি প্রশ্ন করা হয়েছে। সব মিলে আমরা দেখেছি যে এই নতুন দলের বিষয়ে এখন অনেকটাই চূড়ান্ত। আমরা সপ্তাহখানেকের মধ্যে হয়তো জেনে যাব দলের নাম। সব মিলিয়ে এই নতুন দল নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে ডান দিকে রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, স্বাগত জানাচ্ছি মোশাররফ হোসেন। সাথে রয়েছেন সাদিক আল আরমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ডান দিকে রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। স্বাগত জানাচ্ছি আবুল হাসান রুবেল আপনাকেও। আমরা আলোচনাটা করতে চাই, নতুন দল নিয়ে শুরু করতে চাই। এরপর আমরা নির্বাচন সংস্কার এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকদিন ধরেই কথা বলে আসছি, তা নিয়েও কথা বলবো। এই মুহূর্তে শুরুতে আসলে বিএনপির পক্ষ থেকে এবিএম মোশাররফ হোসেন, আপনার পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাইব। নতুন দল নিয়ে আপনারা সবসময় প্রতিক্রিয়া বলেছেন, রাজনীতিতে নতুন দলকে আপনারা স্বাগত জানিয়েছেন এবং ক্ষমতায় থেকে কিংস পার্টি নিয়ে যে আলোচনা গুঞ্জন বারবার হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, সেই জায়গা থেকে এখন যেহেতু নতুন করে আমরা দেখেছি যে যিনি এই দলের নেতৃত্ব দিবেন আহ্বায়ক হিসেবে, তিনি যেহেতু ক্ষমতাসীন দলে ছিলেন, তা নিয়ে অনেক বেশি সমালোচনা আপনারা করেছেন যে দল থেকে বেরিয়ে এসে আসলে এটি করতে হবে। এখন শেষ পর্যন্ত সেই নতুন দল আসছে। আপনার কাছ থেকে শুরুতে একটু প্রতিক্রিয়া নিতে চাই যে এই নতুন দলের বিষয় ভাবনা নিয়ে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং চ্যানেলের দর্শক। আসলে যে কোনো রাজনৈতিক নতুন দলকে আমরা স্বাগত জানাই, এটা আমরা বারবার বলেছি। এবং গণতান্ত্রিক মাঠে গণতান্ত্রিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে, এটাই তো মানুষ প্রত্যাশা করে। যার কারণে দীর্ঘ 15 বছর আমরা একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সর্বশেষ আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু সেই বিজয়টাকে সংহত করার জন্য কিন্তু আপনার গণতন্ত্র দরকার। হ্যাঁ, এখানে আপনার মিশ্র প্রতিক্রিয়াও আছে। এটা আপনার উপস্থাপনায় বলেছেন যে আজকে দেখবেন এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটি রয়েছে, এটাকে আমরা একটা নিউট্রাল গভর্নমেন্ট হিসেবে অভিহিত করি, যে একটা নিরপেক্ষ সরকার, এবং সবার প্রত্যাশা এই সরকার আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য ওনারা কাজ করবেন। কিন্তু প্রশ্নটা এখানে যে সরকারের মধ্যে একটা অংশ আছে যারা নিরপেক্ষ থাকলে তাদের পক্ষে ব্যাপারে কোনো প্রশ্ন ওঠার সুযোগ ছিল না। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে তারা একদিকে সরকারের উপদেষ্টা, আরেক গ্রুপ যারা মাঠে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, তারা হয়তো সরকারে নাই কিন্তু সরকারকে ডমিনেট করার মতো ক্ষমতা তারা রাখে। আমরা দেখি যে তাদের যা ডিমান্ড করে, যারা যা কিছু বলে, সেগুলি সরকার বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে ওঠে। এখানে সরকার নিরপেক্ষতা নিয়ে একটি প্রশ্ন কিন্তু সর্বদিকে এখন আলোচনা হচ্ছে। তারপরও আপনি যে জানতে চেয়েছেন, আমরা তবুও একটা গণতান্ত্রিক শক্তিকে আমরা স্বাগত জানাই, কিন্তু সরকারকে মনে রাখতে হবে যে তার উপর সাধারণ মানুষ, রাজনৈতিক দল, অন্যান্য স্টক হোল্ডার যারা আছে, তাদের যে আস্থা একটা নিরপেক্ষ ভূমিকা করার কারণে সেটা যেন কোনো কারণে প্রশ্নবিদ্ধ না হয়, সেই ব্যাপারে তারা খুব সতর্ক থাকা উচিত। জি, নিশ্চয়ই সেটি তো থাকতেই হবে। এখন যদি তারা ক্ষমতা থেকে সরে সেই নতুন দলটি গঠন করে, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন থাকে না? আমাদের তো প্রশ্ন কখনই ছিল না। আমরা একটা শুধু কথা বলেছি যে আপনি লেভেল প্লেইং ফিল্ড, যার জন্য দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ফাইট করেছি, রক্ত দিয়েছি, অনেকে আত্মহত্যা দিয়েছে, সেই সমতল মাঠটা আমরা চাই। এবং এই মাঠ নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, যে মাঠটা এমনভাবে সাজানো যে যিনি খেলা পরিচালনা করে, রেফারি আমরা যারা বলি, উনি একটা পক্ষে, দুই সাইডে যারা তাকে সহায়তা করবে, সাইড রেফারি আমরা বলি, তারা তার পক্ষে। মাঠের দর্শকরা এমনভাবে আপনি ওখানে প্রবেশ করার সুযোগ দেবেন যে দর্শক আপনার পক্ষে, তাইলে সেই খেলাটা তার নিরপেক্ষ হবে না। সুতরাং খেলাটা নিরপেক্ষ হোক, পরিচালকটা নিরপেক্ষ থাকুক এবং দর্শক একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা দেখুক, এইটাই আমরা প্রত্যাশা করি। জি, নিশ্চয়ই। যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সেই জায়গা থেকে এই নতুন দলটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করবার ক্ষেত্রে আরও বেশি সহায়ক ভূমিকা রাখবে মনে করেন কিনা? যে নির্বাচনে রাখা উচিত নিশ্চয়ই, কিন্তু এমন হওয়া উচিত না যেমন এখন এই যেমন আমার ছোট ভাই এই যে আরমান,
আরমান কিন্তু এখানে একটা পরিচয় দিয়েছে, সে মেম্বার নির্বাচন সংস্কার কমিটি। নির্বাচন ব্যবস্থা নির্বাচন সংস্কার কি ইজ দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। জি, তাহলে আরমান কি নিরপেক্ষ? এই প্রশ্ন আমরা তো করতে পারি না। এখন তার দায়িত্বের জায়গায় সেটা আমার কথা দায়িত্ব তো এই দায়িত্ব তো গণসংহতি নাই, এই দায়িত্ব তো বিএনপি নেই, এই দায়িত্ব তো অন্য যে রেস্ট হোল্ডার যারা আছে কেউ নাই। তাইলে আপনি এই যে একটা ক্লাসিফিকেশন করলেন যে একটা নির্দিষ্ট একটা শক্তিকে আপনি এর মধ্যে ইনক্লুড করলেন, তাহলে এবং এরা যখনই, তাহলে এদের মতো কি মাঠ সাজিয়ে আপনি আগামী দিনে খেলাটা খেলতে চান? আচ্ছা, আপনাদের তারপরেও কি প্রশ্ন থাকছেই এই দল নিয়ে, অর্থাৎ নিরপেক্ষতা নিয়ে? আমরা আসবো আপনার কাছে এবিএম মোশাররফ হোসেন। আমরা সাদিক আল আরমান আপনার কাছে আসতে চাই। যে প্রশ্নটি আসলে তুললেন এবিএম মোশাররফ হোসেন, যে আপনি যেহেতু কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটির এই পরিচয়ের বাইরে গিয়েও আপনি যেহেতু সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সেক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন নতুন দলের ক্ষেত্রে, এই প্রশ্নের জবাবে আসলে কি বলবেন? ধন্যবাদ আমার সহ আলোচক, দর্শকবৃন্দ সহ সবাইকে। আমার সহ আলোচক বিএনপির সম্মানিত প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক খুব সুন্দর একটি কথা বলেছেন যে আসলে আমি নিরপেক্ষ কিনা। প্রথমত আমি কখনোই নিরপেক্ষ না। আমি আওয়ামী লীগের বিপক্ষে, বিএনপির পক্ষে, জামাতের পক্ষে, বাম রাজনীতি যারা করেছে ফ্যাসিস্টের অ্যাগেনস্টে তাদের পক্ষে, বাংলাদেশের প্রত্যেক মুসলিমের পক্ষে, শুধুমাত্র ফ্যাসিস্টের পক্ষে না। তো সেই ক্ষেত্রে আমি কোনোভাবেই নিরপেক্ষ না, আমি তার সাথে একমত। এবার আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন এখন পর্যন্ত আছে। আমাদের পলিটিক্যাল পার্টি আগামী 24 তারিখ হয়তো বা অ্যানাউন্সমেন্ট আমরা জানি। তো সেই ক্ষেত্রে যারা পলিটিক্যাল পার্টিতে জয়েন করবে তাদেরকে বায়াসনেস হিসাবে পলিটিক্যাল আপনি আইডেন্টিফাই করতে পারেন। যদি আমি তো বৈষম্য বিরোধী যদি থেকে যাই, তো উনি কিন্তু আমার উপর একটা অপবাদ দিলেন বা আমাদের উপর অপবাদ দিলেন যারা বৈষম্যতা থাকবে। কারণ যেহেতু এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, আমাদের আজকে যারা প্রত্যেকটা দেশ চালাচ্ছেন সবাই কি নিরপেক্ষ, সবাই কি বিএনপির বিরোধী, সবাই কি মানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে ধারণ করেন এমন লোকজন তো নয়, সবাই তো আছে। তো আসলে প্রকৃতভাবে আমাদের যে উদ্দেশ্যটা জাতি দেখতে পেয়েছে আমাদের রিপোর্ট প্রকাশের মাধ্যমে, যে একজন সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি হিসাবে, সদস্য হিসাবে আমরা জাতির সামনে যে প্রস্তাবনা দিয়েছি সেখানে অবশ্যই বিএনপির প্রস্তাবনা আছে। বিএনপির প্রস্তাবনা তো তিনি নিশ্চয়ই দেখেছেন। তো আমরা জামাতের প্রস্তাবনা বিবেচনা করেছি, অন্যান্য সিপিবির গণসংহতি যারাই আমাদের সাথে আলোচনা করেছে সবার প্রস্তাবনা দেখে আমরা একটা সুন্দর প্রস্তাবনা দেশের সামনে উপস্থাপনা দিয়েছি, যেটা নিয়ে গতকালকে আমাদের ঐক্যমত কমিশনের মিটিং হয়েছে এবং তার প্রয়োগ শুরু হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র মানে একটা সরকার, যে ডক্টর ইউনূস স্যারের মতো একটা ফিগার, সে আমাদের জন্য এখন বট বৃক্ষস্বরূপ, যে আমাদের দেশটাকে অনেক ষড়যন্ত্র, ঝড়ঝাপটা এবং অনেক ক্ষতি থেকে রক্ষা করতেছে, দেশের ভিতরে ইনভেস্ট নিয়ে আসতেছে। ইভেন এরকম একটা লোক যখন সরকারে থাকে তাকে নিয়ে প্রশ্ন করা আমার মনে হয় যে তার উপরেই অন্যায়ের শামিল। কারণ তার একটা সুন্দর হৃদয় আছে, ইচ্ছা আছে, এবং তিনি যখনই আমাদের সামনে আসেন, ইভেন আজকে আমি একটা প্রোগ্রামে ছিলাম একটু আগে স্যারের সাথে, সেখানে তিনি বলেছেন যে সংস্কারটা করতে হবে, কিছু করতে হবে, না হলে আমার দেশবাসীকে আমি কি বলবো। উনি সবসময় কথাটা বলেন। তো ওনার যে সদিচ্ছা, এটার কোনো কমতি নেই। আমরা দেখেছি জুলাই চার্টারের যে ধারণাটা তিনি দিয়েছেন সেটি তো এক ধরনের একটা স্বচ্ছতা, যে ওয়েবসাইটের মাধ্যমে যে ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়গুলো, সংস্কারের বিষয়ে। এখন আমি আমার যে সহালোচক ওনার মানে সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনাকে আমি অভয় দিচ্ছি, যারা রাজনীতিতে যাবে তারা কখনোই সরকারের পাট থাকবে না। আর যারা সরকারে এখন আছে এরা যখন রাজনীতি থেকে চলে যাবে, আপনাদের হয়তো খুব শীঘ্রই আমাদের একজন উপদেষ্টা হয়তো বা পদত্যাগ করবে, আপনারা দেখবেন, সে তো সরকারের সাথে সম্পৃক্ত থাকলো না। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দানকারী শিক্ষার্থী, সেখানে দল মত নির্বিশেষে সকলেই ছিল। বিএনপির লোকজন ছিল না? অবশ্যই ছিল। জামাতের লোকজন ছিল, সব শ্রেণীর লোকজন ছিল। আমরা সবাইকে ওন করি। আমরা শুধুমাত্র একপাক্ষিক আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ আমরা করছি, আমরা এটা ওন করি না। আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলনকারী গ্রুপ, প্রত্যেকটা আন্দোলনকারী শিক্ষার্থী, শ্রমিক, জনতা, মা বোন সবাইকে আমরা স্বীকার করি। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে বিএনপি এখন যে কথাটা বলছে তারা সব জায়গায় দ্রুত নির্বাচন, আসলে সত্যি কথা বলতে কি, যদি আজকে সরকারটা শক্তিশালী হইতে হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় পলিটিক্যাল শক্তি হচ্ছে বিএনপি যদি সরকারকে সাপোর্ট দিত, সরকারকে শক্তি দিত, সরকার এই যে আজকে সিএনজি ড্রাইভারের মতো তারা একটা আন্দোলন করলো, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে মিটার ছাড়া সিএনজি বা অটো রিক্সা চলে।
কিন্তু আমাদের একটা আজব দেশ, আজব পরিস্থিতি, সরকার এতটা দুর্বল অবস্থায় আছে, একটা সিএনজি ড্রাইভার রাস্তায় নামছে, মাইনে দিতে বাধ্য হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বিএনপি যদি একটু সক্রিয় দিত, তাহলে যদি একটু সরকারকে সাপোর্ট দিত, তাহলে সংস্কারটা ভালো হতো। এবং আজকে আমাদের ইউনূস স্যার বলেছেন যে 91 সালের ইলেকশন থেকে বাসার একটা প্রোগ্রাম ছিল, সেখানে স্যার বলেছেন 91 সালে যে ইলেকশন হয়েছে তার চাইতে ভালো ইলেকশন হবে। এবং নাহিদ ভাই আজকে স্পষ্ট বলেছে যে আমাদের অ্যাডমিন কার্ডার যারা আছে তারা যে অন্যায় করেছে, দেশ এবং যাদের সাথে যে ষড়যন্ত্র করেছে, তাদের সামনে যে পাপ করেছে, এটা শুধুমাত্র একমাত্র কাফারা হতে পারে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। এবং আশা করি যে খুব শিগগির এইবার যে ইলেকশন হবে তা বাংলাদেশের ইতিহাসে, আমি নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসেবে বলছি, 1991 সালের ইলেকশনের চাইতে ভালো ইলেকশন হবে ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে আমাদের জাতির যে হারানো ভোটাধিকার, আমরা জন্মের পর থেকে কখনো ভোট কেন্দ্রে যেতে পারিনি, এবং আমাদের প্রতি যে জুলুম করা হয়েছে, আমাদের কণ্ঠরোধ করা হয়েছে, আমাদের ভোট দেওয়ার অধিকার কাড়ে নেওয়া হয়েছে, সেই জিনিসগুলো ফিরে আসবে এবং মানুষ যে মুক্তি চাইছে সে কাঙ্ক্ষিত মুক্তি পাবে। তবে হ্যাঁ, জনগণ সবার উপরে, জনগণ কাকে সিলেক্ট করবে এখন এটা হচ্ছে জনগণের উপর ডিপেন্ড করে। এখন যদি আমরা মনে করি যে শুধুমাত্র আমরা ক্ষমতায় আসার জন্য সরকার পরিবর্তন হয়েছে, এক্ষেত্রে কিন্তু ঠিক হবে না। কারণ মানুষের পাবলিক সেন্টিমেন্ট, নিউ জেনারেশন, নিউ নলেজ, এটা কি চায়, পাবলিক সেন্টিমেন্টের এগেইনস্টে গিয়ে যদি আমরা কোনো সিদ্ধান্ত নেই, সেই ক্ষেত্রে এটা বুমেরাং হয়ে ফিডব্যাক খারাপ আসতে পারে। জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবারও। আপনি বলছিলেন যে বিএনপির সহযোগিতার বিষয়, যদিও বিএনপি সবসময় দাবি করে এসছেন তারা সরকারকে সহযোগিতা করে এসছেন, কিন্তু আপনার কথা শুনে মনে হলো যে তাদের অসহযোগিতাও রয়েছে। সেই জায়গাটি হলো, আমি আসবো আবারও। তার আগে আমরা আবুল হাসান রুবেল রয়েছে, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনার কাছে একটু শুনতে চাই। আমরা ঐক্যমত কমিশনের যে গতকালকের বৈঠক, সেখানে দেখতে পেলাম আমরা নতুন একটা যাত্রা শুরু করার মতো, জুলাই চার্টারের মধ্য দিয়ে এক ধরনের গতকাল আরেকটি নতুন করে একটা নির্বাচন নিয়ে আরেকটু যেন স্পষ্টকরণ বিষয়টা দাঁড়ালো আর কি। সব মিলে নির্বাচনের বিষয়ে আরেকটু স্পষ্ট হওয়া এবং এই যে নতুন রাজনৈতিক দল গঠন, যেটি নিয়ে আসলে সাদিক আল আরমান বলছিলেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই নতুন দল নির্বাচন, সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ এবং সহ আলোচকদের অনেক ধন্যবাদ। আমি প্রথমে বলি যে গতকাল আমাদের যে সভা ছিল, প্রায় সব দলই উপস্থিত ছিলেন, মানে মোটামুটি বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিলেন সবাই উপস্থিত ছিলেন, এবং সেখানে আমরা এক অর্থে আসলে সবাই একমত হয়েছি যে একটা জুলাই চার্টার হবে, যেখানে আসলে আমাদের ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে, দলগুলোর ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে আসলে আমরা ভবিষ্যৎ বাংলাদেশটাকে কেমন দেখতে চাই তার একটা রূপরেখা আমরা ওই জুলাই চার্টারে আমরা পাবো। এবং এটা একটা আইনগতভাবে এটার একটা মানে বাধ্যবাধকতা তৈরি করা হবে, যাতে রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক, মানে এটা ক্ষমতায় কে আসবে সেটা তো জনগণ ঠিক করবে, ফলে মানে যারাই ক্ষমতায় আসুন, কিন্তু এই যে অভ্যুত্থানকারী শক্তি, সমস্ত ছাত্র, তরুণ, শ্রমিক, মানে অভিভাবক থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ যেভাবে আসলে এটাতে যুক্ত হয়েছে, তার রক্তদানের ভেতর দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা যাতে বাস্তবায়িত হয়, সে বিষয়ে যাতে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকি, এটা হচ্ছে একটা বিষয়। এখন এই যে ধরেন মানুষের ভেতরে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষের ভেতরে মানে একটা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, এটা প্রকাশ হিসাবে একটা রাজনৈতিক দল, মানে আমরা নিজেরাও একটা নতুন রাজনৈতিক দল এটা বলতে পারেন, আমাদেরও এক ধরনের এরকম আন্দোলনের ভেতর থেকেই উঠে এসেছিলাম আমরা। তো মানে এইরকম রাজনৈতিক দল আসলে মানুষের আন্দোলনের ভেতর থেকে যখন উঠে আসে, তখন তার প্রতি আমাদের একটা সাধারণভাবে দাবি আরো বেড়ে যায়, হ্যাঁ, তার প্রতি আমাদের আকাঙ্ক্ষা বেড়ে যায়, তার প্রতি আমাদের মানে কি বলা যায় প্রত্যাশা বেড়ে যায়, এবং আমরা মানে সেক্ষেত্রে তারা একটা মানে এটাকে আমি মনে করি যে একটা নতুন তরুণদের একটা দল খুবই ভালো। বাংলাদেশে আমার একটা মানে স্মৃতি বলি, একজন মানে সম্ভবত একটা ইউরোপিয়ান দেশের কূটনৈতিকের সঙ্গে একটা বৈঠক হচ্ছিল, তো আমাদের দেখে উনি বলছিলেন যে এই পর্যন্ত, আমি আর সাকিব ভাই গেছিলাম, তো উনি বলছিলেন যে এই পর্যন্ত আমি বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বললাম সবাই বৃদ্ধ, শুধু তোমাদেরই পাইলাম যারা বয়সে কম বয়সী। হ্যাঁ, তো আমরা তখন ছিলাম হচ্ছে তরুণ, এখন আমরা বেশ সিনিয়র হয়ে গেছি, কারণ আমাদের ছোট ভাইরা তারা এসছে। ফলে এই যে আশা, এটা আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন সম্ভাবনা খুলে যাবে। বাংলাদেশের নতুন রাজনীতি দরকার। বাংলাদেশের এই কথাটা যখন আমি বলছি, তখন এই বিষয়টাও আমি মনে রাখতে বলি যে তরুণরা রাজনীতি করলে যে সবসময় নতুন হয় তা কিন্তু না, কখনো কখনো তরুণদের রাজনীতিও পুরনো জিনিসকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেইটা যাতে না হয় সেটার ব্যাপারে সবসময় সতর্কতা দরকার, যাতে একটা দল গণতান্ত্রিকভাবে একেবারে তলা থেকে, বাংলাদেশে গণতান্ত্রিক দলের ভেতরে গণতান্ত্রিকতার খুবই অভাব,
ফলে এই গণতান্ত্রিকভাবে যাতে একটা দল গড়ে ওঠে সেটা বিষয়ে আসলে বা যাতে ঠিকঠাক মতো সবাই কাজ করেন সে বিষয়ে থাকা দরকার। আর তাদের লক্ষ্য উদ্দেশ্য এগুলো আমাদের সামনে আসলে পরিষ্কার হওয়া দরকার। মানে খুবই একটা আছে যে আচ্ছা আমরা জানি যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তাদের একটা উদ্দেশ্য, কিন্তু এটাকে আরো কংক্রিট করা এবং কংক্রিট করলে পর তাদের সাথে আমাদের মানে ধরেন আমরা তাদের সঙ্গে কতদূর একসাথে হাঁটতে পারবো কতদূর পারবো না সেগুলো ঠিক করতে হলেও আসলে এগুলো দরকার। যেমন আমরা রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই অনেকে চিনি, ফলে আমরা জানি যে আসলে কার সাথে কতদূর আমরা হাঁটতে পারবো। এই জায়গাগুলো পরিষ্কার হওয়া সামনের দিনে নিশ্চয়ই হবে, সেটা আশা রাখি। এবং যেটা আমিও বলবো যে মানে মানুষের কাছে যদি আসলে এরকম কোনো ইমেজ যায় যে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন, তাহলে আসলে মানুষের কাছে এটা একটা প্রশ্নবিদ্ধ হবে। ফলে এটা যাতে ওনাদের স্বার্থেই দরকার, এটা থেকে নিরপেক্ষ থাকা। জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আবুল হাসান রুবেল। আবারও আসবো আপনার কাছে। এবি মোশাররফ হোসেন, আমরা যে কথাটি সাদিক আল আরমান বলছিলেন আপনার কথা প্রেক্ষিতে যে বিএনপির আরেকটু সহযোগিতা হলে হয়তো এই সরকার আরও বেশি অনেক বিষয়ে আরও বেশি ডাইনামিক ওয়েতে করতে পারতেন, সেই জায়গা থেকে কখনো কখনো বলা হয় যে বিএনপি হয়তো মৌখিকভাবে বলছেন যে তারা সরকারের সাথে আছেন, সহযোগিতা করতে চান, কিন্তু তারা আসলে প্রত্যক্ষভাবে করছেন না। বিষয়টা এরকম কিনা? না, এখানে সাদিক আল আরমান এদের কিন্তু কোনো এখনো রাজনৈতিক দল তারা হয়নি। আমরা আমাদের রাজনৈতিক দল আছে, দলের একটা ম্যানিফেস্টো আছে, আমাদের আইডিওলজি আছে, যার উপর ভিত্তি করে আমাদের দলটা আজকে এই পর্যায়ে এসেছে। সুতরাং আমাদের সেই কাঠামো বা আমাদের সেই আইডিওলজি থেকে তো আমরা বিচ্যুত। যেমন আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করি, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। তো কেউ যদি আমার এই বহুদলীয় গণতন্ত্রকে কটাক্ষ করে, আমি তো তার সাথে একমত হতে পারি না। নিশ্চয়ই আমি কনস্টিটিউশনাল শাসন আমি বিশ্বাস করি, সাংবিধানিক শাসন আমি বিশ্বাস করি, আমি সংবিধানকে সমুন্নত রাখতে চাই। তা আমার এই মৌলিক যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে যদি কেউ প্রশ্ন করে, সেখানে তো আমার বক্তব্য থাকবেই, এটা তো স্বাভাবিক। সেখানে যদি আপনি অসহযোগিতা বলেন, কারণ আপনার তো কোনো কমিটমেন্ট নাই এখনো, আপনি আগামী দিনে একটি রাজনৈতিক দল তৈরি করবেন, আপনি সেখানে আপনার কি কি আইডিওলজি হবে, কি কি মূলনীতি হবে, তারপর সেইটা বাস্তবায়নের জন্য কাজ করবেন। অথচ আমার দলটা তো দীর্ঘ 44 বছর বয়স, আমার তো আমি এই দীর্ঘ পথ চলায় তো আমি নির্দিষ্ট কিছু আইডিওলজি নিয়ে আমি এখানে এসেছি। সুতরাং আমার আইডিওলজির উপর যদি কেউ আঘাত আনে, তা আমি তার সাথে তো সহমত পোষণ করতে পারি না। তারপর আপনি দেখবেন আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার আমরা বলে আসছি, ডক্টর ইউনূসকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এবং আপনি আরেকটু দেখবেন, আরমান নিশ্চয়ই লক্ষ্য থাকার কথা, বা আরমান কাজ করেছে, আমি যা বললো সে, যে দেখবেন সংস্কার বলি, আমরা বলি না সবাই সংস্কার চায়, কিন্তু একমাত্র রাজনৈতিক দল বিএনপি যেটা সুনির্দিষ্টভাবে প্রতিটি বিষয় সংস্কার প্রস্তাব আমরা লিখিতভাবে তাদের কাছে দিয়েছি। কারণ এটা কি আরমানরা সহযোগিতা বলবে না, না এটাকে প্রতিবন্ধকতা বলবে, এটা তাদের বিষয়, কিন্তু আমরা মনে করি এটা একটা সহযোগিতা। এবং শুধু না, এই যে সংস্কার আমরা বলি, আপনি দেখবেন ইতিমধ্যে যেখানে গণসংহতি আন্দোলন আছে, আমরা প্রায় 42টি রাজনৈতিক দল এই সংস্কারকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যমতের ভিত্তিতে কিন্তু আমরা 31 দফা প্রণয়ন করেছি। এবং আমি এখন পর্যন্ত সংস্কারের যেই আলোচনাগুলো দেখতে পাচ্ছি, ওই 31 দফার বাইরে নূতনত্ব কিছু আছে বলে আমি এখনো পাইনি। এটা হলো তো আরো ভালো। আমরা কিন্তু বলেছি 31 দফায়, কিন্তু এখানে নিশ্চয়ই রুবেল সাহেব আছেন, আমরা কিন্তু বলেছি যে কেউ যদি এর চেয়ে বেটার প্রপোজাল দিতে পারে, আমরা ওপেন, আমরা এটা অ্যাকসেপ্ট করব। কিন্তু আমি এখনো পর্যন্ত আমি এর চেয়ে বেটার কোনো প্রস্তাব আমি এখনো দেখি না। এখন হলো জুলাই আপনি ঘোষণাপত্র বলেন, সেইটার সাথে আর সংস্কার তো এক জিনিস না। জুলাই সনদ আর ঘোষণাপত্র আলাদা জিনিস, আলাদা না? সনদ হবে হচ্ছে নতুন করে, হ্যাঁ সেটা কিন্তু আলাদা জিনিস। এর সাথে সংস্কারের কিন্তু আমরা কোনো বিরোধ নাই। ওখানে হলো আমরা যেটা মনে করি যে যারা এই আন্দোলন সংগ্রামী ছিল তাদের একটা সেফটি নেট, এর বাইরে কিন্তু কিছু না। সুতরাং আপনি এখানে দ্বিমত, এখন হয়তো যদি আরমান বলে আপনারা, আমরা এখন মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব বলেছিলেন, আপনার নিশ্চয় মনে আছে, প্রথম দিন আপনাদেরকে ডেকেছিলেন যেদিন জুলাই ঘোষণা নিয়ে, বলেছিলেন আমার কাছে ছাত্র এসেছিল, একটা পেপারস তৈরি করে এসে বললো আপনি স্বাক্ষর দেন, শহীদ মিনারে গিয়ে আপনারা এটা ঘোষণা করবেন। ইউনূস সাহেব নিজেই বলেছে আমি তো এটা পারি না, কারণ আমার এখানে বসার মূল শক্তি রইল রাজনৈতিক শক্তি, সবার ঐক্যমতের ভিত্তিতে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পেপারস তৈরি করে দেবে, সেটা মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবে, বলবে এটা সবার ঐক্যমত, এটা তো হতে পারে না। সেখানে যদি আমি আমার বক্তব্য রাখি, সেখানে যদি আরমানরা বলে যে আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি, তো অবশ্যই সেই প্রতিবন্ধকতা তৈরি করার রাইট তো আমার আছে। কারণ আমি তো আমার দলের তো নিশ্চয়ই থাকবেই আছে না, আমার ভিন্ন মত তো থাকবেই, এবং ভিন্ন মতই হলো একটা গণতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় বিউটি। আপনি সেই বিউটিকে ভেঙে চুরে দেবেন,
সেটা দিয়ে তো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তারপর আরমান আরো কিছু কথা বলেছে যে বিএনপি যদি সহযোগিতা করতো, আরে বিএনপি তো জনগণের প্রতি কমিটমেন্ট আছে, আমি তো নির্বাচনমুখী দল, আমার তো জনগণের সাপোর্ট দরকার, সহযোগিতা না করে উপায় নেই। আমার তো জনগণের ডিমান্ডটাকে আমার ধারণ করে আমার এগিয়ে যেতে হবে, যে জনগণ আমার কি প্রত্যাশা করে। এই যেমন আপনি দেখেন আমাদেরকে তো এই যে দীর্ঘ আওয়ামী লীগের এই 15.5 বছর আমরা নির্বাচন বর্জন করছি, আবার 14তে যখন নির্বাচন বর্জন করেছি, অনেক রাজনৈতিক দল আপনারা যা গণমাধ্যম বলেছেন 14তে বিএনপি অংশগ্রহণ করলে হয়তো জিতে যেতেন, এরকম কথা কিন্তু অনেকে বলতে চেষ্টা করেছে। কিন্তু আমরা বলেছি যে একটা দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় না। 18তে গিয়ে কিন্তু সেটা আপনার ফিল্ডে প্রমাণ হয়েছে যে আসলে হয় না। এখন অনেকে বলে 18তে আপনারা গেলেন কেন, এই কথা কিন্তু অনেকে বলার চেষ্টা করে, কিন্তু আমরা গিয়ে কিন্তু প্রমাণ করেছি যে শেখ হাসিনা বা দলীয় সরকারের অধীনে কখনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আমরা আরো কথা বলবো, একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে সাদিক আল আরমান আপনার কাছে এই কথাগুলোর জবাব খুঁজবো। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা রাজনৈতিক নতুন দল যেটি আসছে সেই দল নিয়ে কথা বলছি, পাশাপাশি সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি আসছি নতুন দল এবং পাশাপাশি সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন স্টুডিওতে। এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আরও একবার স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছেন সাদিক আল আরমান, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একই সঙ্গে সদস্য নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশন। স্বাগত সাদিক আল আরমান। এবং একই সঙ্গে আমাদের সাথে রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। 3 জনকে স্বাগত জানাচ্ছি। আমরা এবিএম মোশাররফ হোসেন, বিরতির আগে আপনি অনেকগুলো বিষয় আসলে বলছিলেন, আমরা শুরুতে একটু সাদিক আল আরমান আপনার কাছে আসতে চাই। বিএনপির সহযোগিতার বিষয় নিয়ে তিনি কিন্তু আসলে বলছিলেন, অনেকগুলো অবস্থান পরিষ্কার করলেন। আপনি যে অভিযোগটি তুলেছিলেন সেটির বিষয়ে, সেক্ষেত্রে আসলে বিএনপি তো তাদের জায়গা থেকে তারা সবসময় বলে এসছেন যে ডক্টর ইউনূসের সরকারকে তারা সহযোগিতা করতে চান এবং এই রাজনৈতিক দলকেও তারা স্বাগত জানান। আপনার এই কথার প্রেক্ষিতে আসলে আপনার কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য আছে কিনা, যেটি এবিএম মোশাররফ হোসেন বলছিলেন? ডক্টর ইউনূস স্যারের একটা বক্তব্য আমি কোট করি। তিনি বলেছিলেন, আমার কাছে তো সবাই বলে যে সহযোগিতা করবে, কিন্তু বাইরে যাওয়ার পরে কি করে আমি বুঝি না। এটা হচ্ছে স্যারের বক্তব্য। তো এখানে আমি যে জিনিসটা বলবো, আজকে সিএনজির যে ঘটনা, এখানে যদি শ্রমিক দলের অংশগ্রহণ থাকতো, সিএনজি আলাদা কীরকম করতে পারতো? এটা দেশব্যাপী মানুষের জন্য তো ভালো কিছু হয় না। তারা মিটার ছাড়া যদি লাইসেন্স পেয়ে যায়, তারা যেমন ইচ্ছে তেমনি ভাড়া নেবে। তাহলে ভুক্তভোগী কারা হবে? সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা সিএনজি ইউজ করে। যারা ভালো সোসাইটিতে বা ধনী, তারা তো সিএনজি ইউজ করবে না। তা আমরা সেই কোটটা দিলাম গরিবের ঘাড়ে। তো এই ক্ষেত্রে আমরা শ্রমিক দল বা বিএনপি সহযোগিতা যদি পাইতাম, আমাদের ক্ষেত্রে এত দ্রুত সরকার সিদ্ধান্ত মানিয়ে নিতে বাধ্য হইতো না। পরবর্তীতে উনি আমাদের সহ-আলোচক মোশাররফ ভাই, সম্মানিত রাজনীতিবিদ, আমরা ওনাদের তুলনায় খুবই ছোট, ওনাদের এক্সপিরিয়েন্স আমাদের চেয়ে অনেক বেশি, ওনারা আমাদের চেয়ে অনেক বেশি কিছু দেখছে এবং জানে। আর সেজন্য তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান আছে, মর্যাদা আছে, ভালোবাসা আছে, তাদের অবদানকেও স্বীকার করি। কিন্তু স্যার বলেছেন যে বিএনপির 31 দফার বাইরে কোনো কিছু নাই বা মানুষ চাচ্ছে না। আমরা বলছি অ্যাকসেপ্ট করব আমরা যে কোনো কিছু। সেই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন মানে এর চেয়ে ভালো কিছু ওনারা এখনো দেখেননি, সেটি বলছেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি উনি পাবলিকলি একটু বুঝেন, মানুষের সাথে কথা বলেন বা জরিপ করতে পারেন নিজেদের দলীয়ভাবে, আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ মানুষই স্থানীয় সরকারের নির্বাচন আগে চায়। এবং সেই ক্ষেত্রে ডাকসু নির্বাচন সহ অন্যান্য ক্যাম্পাস ভিত্তিক যে নির্বাচনগুলো, সেগুলো আগে চায়। কারণ আমাদের যদি সুষ্ঠু একটা স্থানীয় সরকার নির্বাচন করতে চাই আমরা, দলীয় সরকারের অধীনে কিন্তু প্রত্যেকটা এলাকা প্রভাবিত থাকে, পুলিশ থাকে বায়াস, বিশেষ করে লোকাল প্রশাসন। সেই ক্ষেত্রে আমরা হয়তোবা এখন যেভাবে একটা সুষ্ঠু ইলেকশন দেখতে পারবো, যেরকমভাবে হাসিনা রেজিমের সময় আমাদের প্রত্যেকটা পার্টি বা প্রত্যেকটা নির্বাচনকে দলীয়করণ করা হয়ে গেছে, প্রতীক ভিত্তিক করা হয়ে গেছে। এলাকার ভিতরে যে লোকটা মুরব্বী, ভদ্র মানুষ, সমাজের জন্য কাজ করে, সে শুধুমাত্র দল না করার কারণে ইলেকশনে উইন করতে পারেনি। আমাদের নির্বাচন সংস্কার প্রস্তাবনা আপনি দেখেছেন যে আমরা দলীয়করণ ভিত্তিতে বা স্থানীয় সরকার নির্বাচনকে কোনোভাবে দলীয়করণ যাতে করা না হয়, সেই ক্ষেত্রে একটা প্রস্তাবনা দিয়েছে। এবং আমি বিশ্বাস করি যে বিএনপি সহ অন্যান্য সবাই এখানে একমত হবে। কারণ কি, স্থানীয় নির্বাচনে তারাই উঠে আসবে যারা সমাজের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে। এটা হচ্ছে যে একটা সৌন্দর্য এবং ভ্যানগার্ড, সমাজে বিশৃঙ্খলা যাতে না থাকে সেজন্য। আপনি জানেন যে দেশের আশেপাশে সব জায়গায় এখন বিশৃঙ্খলা থাকতেছে। যদি স্থানীয় সরকারটা শক্তিশালী থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হতো না। তো আমার মনে হয় যে বিএনপির 31 দফার ভিতরে স্থানীয় সরকারের বিষয়টা নাই, এটা ওনারা চিন্তা করতে পারেন।
সেই ক্ষেত্রে হয়তো বা দলীয় সরকারের অধীনে না চাইতে নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার তার অধীনে হওয়া উচিত। আর এটাও বুঝতে হবে যে আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে এটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ কারণে গঠিত হয়েছে। উনি বলেছে যে বিএনপি সংবিধান রক্ষা করতে চায়, সাংবিধানিকভাবে চলাফেরা করতে চায়, কিন্তু যদি সাংবিধানিকভাবে এখন নির্বাচন হয় তাহলে হাসিনা সরকারের অধীনে নির্বাচন হবে, ওনাকে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে। তা আমার প্রশ্ন হচ্ছে যদি সংবিধানকে সমুন্নতই রাখতে হয় তাহলে এই যে অন্তর্বর্তী সরকারকালীন যে সরকার, সেই সরকারের বৈধতা কোথায়? সাংবিধানিকভাবে আছে নাই তো, এবং হাসিনার ছাড়া তো ইলেকশন কোনো উপায় নেই। যেহেতু আমরা সবাই আবার মানছি না, তো যেহেতু মানছি সেক্ষেত্রে সংস্কার প্রয়োজন। যদি আমি ওই সংবিধানের ওইটুক সংস্কার করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমি ইলেকশনটা করবো কার সাথে? অবশ্যই আমার সংবিধান রাখার পক্ষে, তবে যেই সংবিধান দ্বারা আমাদেরকে দাস বানানো হয়েছে সেই সংবিধানকে রাখার পক্ষে আমরা না। অবশ্যই তার সংস্কার প্রয়োজন। আমি সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছি না, কিন্তু কথা বলছি প্রয়োজনীয় সংস্কারের কথা। আমরা সবাই বিপদগ্রস্ত হব। নিশ্চয়ই নিশ্চয়ই একটা চমৎকার পয়েন্ট তুলে ধরেছেন সাদিক আল আরমান। আমরা আসবো আপনার কাছে। আমরা আবুল হাসান রুবেল, আপনার কাছে এই প্রসঙ্গে যদি একটু শুনি যে সংবিধান সংস্কার যে কথাটি আসলে সাদিক আল আরমান বলছিলেন। হ্যাঁ, আমি একটু বলি যে আমাদের বোধহয় সংস্কার, নির্বাচন, এই সমস্ত ভাবনাগুলো একটু ধোঁয়াশা এখনো রয়ে গেছে। যেমন যে যুক্তিতে আসলে ধরেন স্থানীয় সরকার নির্বাচন চাওয়া হচ্ছে, আমরা সংস্কারের কথা বলছি, তাহলে সংস্কার হবে। হ্যাঁ, স্থানীয় সরকার বিষয়েও অনেক ধরনের সংস্কারের প্রস্তাবনা আমাদের আছে। সেই সংস্কারগুলো হওয়ার পরে কি স্থানীয় সরকার নির্বাচন হবে, নাকি তার আগেই স্থানীয় সরকার নির্বাচন হবে? স্থানীয় সরকারের নির্বাচনের জরিপটি কে করছেন? যাদের করার কথা ছিল স্থানীয় সরকারে কি কি সংস্কার হবে সেটা চূড়ান্ত করা, তারা এটা করছেন। এটা নির্বাচন কমিশন করেন নাই বা ইয়েরা করেন নাই। তাহলে এই যে এই পদ্ধতিগত দিক থেকে আমাদের কোনো একটা সমস্যা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে যে কার কাজ কি এটা আমাদের প্রথমত আসলে বোঝা দরকার। 1, 2, যে যদি আমরা সংস্কার করি তাহলে এই যে দলীয় সরকার থাকলেই বা একটা স্থানীয় সরকারের উপরে প্রভাব বিস্তার করতে পারবে কেন? আমরা তো সংস্কার করে এটাই দূর করতে চাই। আমরা দেখেছি যে সেটা অতীতে যা হয়েছে সেটা তো আর আমরা পুনরাবৃত্তি চাই না, সেটা থেকে তো বের হয়ে আসতে চাই, সেটার জন্যই তো সংস্কার। তাহলে এটা কেন করতে পারবে? এটা করতে পারার কোনো কারণই নাই যদি আমরা সংস্কারগুলো ঠিকমতো করতে পারি। এটা হচ্ছে আরেকটা বিষয়। অন্যদিকে আমি বলবো যে বিএনপি যে প্রশ্ন বিএনপির কোন নেতৃবৃন্দ বলছেন যেটা যে সংবিধানকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে না। আমাদের এই সংবিধান যেটা, সেই সংবিধানে সুনির্দিষ্টভাবে আমরা যদি বলি যে সংবিধানের বেশ কিছু ধারা আছে যেগুলো বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম করার জন্য দায়ী। ফলে এই সংবিধানকে আসলে সংস্কার না করে বাংলাদেশে একটা এই যে ধরেন পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হচ্ছে? পঞ্চদশ সংশোধনী তো সংবিধানের অন্তর্ভুক্ত ছিল, এবং এই যে সংবিধানে আসলে অসাংবিধানিক জিনিসও সংবিধানের ভিতরে ঢোকানো হয়েছে, যেটা সংবিধানের সাধারণ ধারণার সাথেই যায় না, সেরকম জিনিস করা হয়েছে। বাংলাদেশে গণভোটের ব্যবস্থা বাতিল করা হয়েছে। এই সমস্ত কিছুকে যদি আপনি না পাল্টান, জনগণের হাতে যদি ক্ষমতা না নিয়ে যান, তাহলে আসলে এই সংবিধান তো আমাদেরকে নতুন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা উপহার দিতে পারবে না। ফলে আমি বলছি যে আমাদের একটা অ্যাজ এ হোল চিন্তা করা দরকার। যখন আমরা বলছি এটার কথা, যখন বলছি তখন ওইটার কথা বলে যাচ্ছি, ওইটার কথা যখন বলছি তখন এটার কথা বলে যাচ্ছি। এইখান থেকে বের হয়ে আসা দরকার। আমাদের একটা অলিগলিতে না ঢুকে একটা সদর রাস্তায় হাঁটার ব্যবস্থা তৈরি করা দরকার। অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবারও। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে যে এই সংবিধান সংস্কার প্রশ্নে আমাদের দুই অতিথি যে কথাগুলো বলছিলেন, একই সঙ্গে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন আগে, এই বিষয়ে আপনার না, এখানে আরমানকে আমি একটু বলতে চাই। আরমান হয়তো আমাদের 31 দফা সে খুব পরিপূর্ণভাবে হয়তো তার পড়া হয়নি। উনি বলেছে স্থানীয় সরকারের ব্যাপারে। আমরা যদি স্থানীয় সরকার আপনি 8-এ যান, দফা যদি 8-এ যান, 8 নম্বর দফা স্পষ্ট বলা আছে স্থানীয় সরকারে কোনো দলীয় মার্কা থাকবে না, নিরপেক্ষভাবে ইলেকশন হবে। সুতরাং আরমান যে কথাটি বলেছে বিএনপি বলে নাই তাই না, আগে কিন্তু এটা কিন্তু 2023 সালে বলা হয়েছে। আমাদের তো অভ্যুত্থান হয়েছে 24-এ। 23 সালে স্পষ্ট বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক বাতিল করা হবে, কোনো প্রতীক থাকবে না। ইভিএম নিয়ে একটা বিতর্ক ছিল, আমরা হচ্ছে ইভিএম হবে না, ব্যালটে হবে, এগুলিকে সুনির্দিষ্টভাবে বলেছি। আর আমরা সংবিধানের কথা বলেছি, অবশ্যই তো আমরা সংবিধান সংস্কারের প্রস্তাব আমরাও এখানে দিয়েছি। কারণ আপনার এই 31 দফার মধ্যে যে এই সাংবিধানিক যে সংস্কার করতে হবে তার জন্য তো অবশ্যই তো সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে হবে। যেমন আমরা বলেছি যদি বিএনপি এককভাবেও সরকার জয়লাভ করে আমরা একটা জাতীয় গভর্নমেন্ট করব, তো জাতীয় গভর্নমেন্ট করতে হলে কনস্টিটিউশনে তো সেই বিধান আপনার সংযুক্ত করতে হবে। 1
আমরা বলেছি যে নির্বাচনকালে দল নিরপেক্ষ সরকার, এই যে দলীয় সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় না, এটার জন্য একটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা, নির্দলীয়, যেটা এখন ইন্টারিম। আর যে মাহফুজ যেটা বলেছে যে এই সরকার তাইলে তো অবৈধ, নো, এটাকে স্পষ্ট ভাষায় সে একজন সরকারের একটা কমিটির সদস্য, তাকে এটা এইভাবে ভুল ব্যাখ্যা দিলে হবে না। এটা যখন আমাদের সংবিধান কাঠামো এটা মেকআপ করে না, যে কারণ ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলে আমাদের সংবিধানে কিছু নাই, কিন্তু একটা আছে 106 অনুচ্ছেদে যদি আপনি যান কনস্টিটিউশনের, স্পষ্ট রাষ্ট্রপতির একটা পাওয়ার আছে, রাষ্ট্রপতি সেটা সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারে, এটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি, হ্যাঁ, চাইতে পারে। অলরেডি সে 106 অনুচ্ছেদ অনুসারে মাননীয় রাষ্ট্রপতি সে সুপ্রিম কোর্টের কাছে একটা নির্দেশনা চেয়েছে, সুপ্রিম কোর্টের ডক্টর অফ নেসেসিটির আলোকেই কিন্তু ইন্টেরিয়াম, সুতরাং ইট ইজ দ্য অ্যাবসলিউটলি পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটাকে আপনি ইলিগাল অবৈধ আপনি বলতে পারেন না অ্যাক্ট। আর বলো, সুতরাং এইটা বিএনপি সেই আপহোল্ড করে। আর এইটা যখন আপনি এখানে যে বিতর্কটা আমাদের সাথে হচ্ছে, এই যে নাগরিক শক্তি বা নাগরিক কমিটি অথবা বৈষম্য ছাত্র আন্দোলন, জি, আপনি একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আপনি শপথ নিয়েছেন, আপনি স্বীকার করেছেন যে এই সংবিধান বৈধ, এই সংবিধানের আলোকে আমি এগুলি করতে চাই। তা আপনি যদি সংবিধান তো স্বীকার করেনি, আপনি ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেব শপথ নিয়েছে, আর সেখানে 3 জন ছাত্র প্রতিনিধি শপথ নিয়েছে। আপনি যদি মনে করতেন না যে এই সংবিধান আমার স্বার্থ সংরক্ষণ করে না, তাহলে আপনাদের উচিত ছিল সেই শপথ থেকে বেরিয়ে আসা। সুতরাং আপনি দ্বিমুখী কথা বলবেন, এটা তো জনগণের সাথে একটা প্রতারণা ছাড়া আর কিছুই না। বরং এখনো আমরা দেখি এই যে 3 জন ছাত্র প্রতিনিধি আছে, তারা বলে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে বলছে, অথচ তাইলে আপনারা অবশ্যই বেরিয়ে আসা উচিত। আপনার উপদেষ্টা থেকে বেরিয়ে এসে আপনাদের বলা উচিত যে এখানে এই কাঠামোতে আমরা আগামী দিন রাষ্ট্র পরিচালনা করব না, সুতরাং আমরা সবার কাছে আপনার জনমত তৈরি করবেন। আমরা সেখানেও দেখেছি যে এই রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি সহযোগিতা, না, আমরা তো সংবিধানের কাঠামো তো যদি আপনি থাকতে চান, তাহলে রাষ্ট্রপতিকে যদি আপনি অপারেশন করেন, হোয়াট ইজ দ্য নেক্সট মানে স্পিকার উইল টেক দ্য প্রেসিডেন্ট পোস্ট। স্পিকার তো আমরা মনে করি আরো ভয়ঙ্কর। আমরা এই বিতর্ক নিয়ে আরো কথা বলবো, আরেকটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়েছে, আশা করি সঙ্গে থাকবেন। ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রে কথা বলছি, আসছে নতুন রাজনৈতিক দল, এই শিরোনামে একই সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, সাথে রয়েছেন সাদিক আল আরমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশন, এবং আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। 3 জনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে এ বি এম মোশাররফ হোসেন বেশ কিছু বিষয় নিয়ে বলছিলেন, বিশেষ করে বিএনপির 31 দফা, একই সঙ্গে নির্বাচন সংস্কার এবং সংবিধান সংস্কার বিষয়ে। সাদিক আল আরমান, এই বিষয় নিয়ে যদি আপনি প্রতিক্রিয়ায় কিছু বলতেছেন। একই সঙ্গে বিএনপি যেটি দাবি করছেন যে তারা আসলে কনস্টিটিউশন তারাও চান, তারাও সংস্কারের কথা বলছেন, কিন্তু যেহেতু এই সরকার আসলে এই সংবিধানের আন্ডারেই তারা যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে তারাও তো এই সংবিধানকে তারা আসলে মেনে নিয়েছেন। সেই বিতর্কটি তো অনেক দিনেরই পুরনো। ধন্যবাদ। আসলে আমার সহ আলোচক মোশাররফ ভাই উনি বলেছেন যে আসলে বিএনপির 31 দফার ভিতরে স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ আছে। আমি তো সেটা অবশ্যই তার খুব ভালো করে পড়েছি। আমি সেটা মেন করি না, আমি মেন করেছি যে জনগণ বা পাবলিক যে সেন্টিমেন্ট, তারা চায়, আমার মনে হয় অধিকাংশ মানুষ, আমাদের জরিপের ফলাফল আমরা দেখেছি যে তারা চায় যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। তো এইটা তার ওই দফায় উল্লেখ নেই। এবং আমাদের যে সংস্কার কমিশন, আমাদের স্থানীয় সরকার কমিশনের যে প্রধান ডক্টর তোফায়েল আহমেদ স্যার, উনি কিন্তু সরাসরি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা আছে। আমি ওই কোডটা বলেছি যে এটা 31 দফায় নেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সংবিধানের সংস্কার নিয়ে একটা দ্বন্দ্ব সবসময় আমরা, এটা আমার মনে হয় যে এই বিষয়টা আসলে দ্বন্দ্ব থাকার কোনো কিছু না। এটা আমরা সবাই সবার সামনে উন্মুক্ত যে পঞ্চদশ সংশোধনী যেটা আমরা জানি, সেটার মধ্যে দিয়ে আসলে আমাদের জাতিকে একটা শিকল পরানো হয়েছে। সেই শিকল পরে আপনার গোলামি করার জন্য যেভাবে একটা ফ্যাসিজম সারা দেশব্যাপী জাগ্রত হতে পারে, ছড়ায় পড়তে পারে, যেসব বন্দোবস্ত করা প্রয়োজন সেগুলো করা হয়েছে। তো এই ক্ষেত্রে সংবিধানের যে মৌলিক যে বিষয়গুলো এবং যেগুলো আমাদের রেগুলার পার্ট, সেগুলো তো আমরা কখনোই অস্বীকার করছি না, কিন্তু যে জিনিসগুলোর ভিত্তিতে আমাদের জাতিকে পঙ্গু করা হয়েছে, জাতিগতভাবে সরকারকে এমন একটা কাঠামো দাঁড় করা হয়েছে যে চাইলে হোক, যদি নাও চায় সে ফ্যাসিস্ট হয়ে যাবে। তা আমরা তো এটা সংস্কার চাই। সেই ক্ষেত্রে বিএনপি যারা আছে, অবশ্যই বিএনপি সংবিধানের বিপক্ষে বা সংবিধান সংস্কারের কথা বলেছে, কিন্তু কিছু কিছু ব্যক্তি এমনভাবে কথা বলে, বা বিএনপির অন্যান্য ব্যক্তি, আমি ওনার ভাইয়ের কথা বলছি না, তারা মনে হয় যে সংবিধানকে সমুন্নত রাখতে চায়।
তো আমার মনে হয় যে ওনারা স্পেসিফিকভাবে যদি বলে যে আমরা সংবিধানের এইটাকে বাদ দিয়ে সমুন্নত রাখতে চাই, তাহলে কিন্তু আর ভুল বোঝাবুঝি যেটা হয় না। আমার মনে হয় যে স্পেসিফিকভাবে বলা উচিত যে ফ্যাসিজমের যে বিষয়গুলো মানুষকে ফ্যাসিস্টের দিকে ধাবিত করে সেটা আমরা চাই না। এই ক্ষেত্রে বিএনপি যে একটা বিশাল পার্টি, তাদের ত্যাগ তিতিক্ষা, তারা অবশ্যই আন্দোলনের স্টেক হোল্ডার এবং আগামী দিনে হয়তো বা তারা সংসদে যাবে, নির্বাচন পাওয়ার যাবে, সেই ক্ষেত্রে তাদেরকে বোঝা উচিত যে আসলে এই যে ছাত্র জনতা যা আজকে উপদেষ্টা আছে বা ছাত্ররা কষ্ট করেছে, এটা কিন্তু একটা ব্যানার। এদেরকে যদি আমরা এইভাবে ডিহিউমিলাইজেশন করি বা আমরা এমনভাবে বলি যে আসলে আমরা কোনো কিছু বুঝি না বা কোনো কিছু জানি না, যদি আমরা না বুঝতাম আসলে আন্দোলনটা পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা আছে নিশ্চয়ই, এবং আমাদের মনে হয় যে এইভাবে শাসন করার ক্ষেত্রে একটু মায়া দেখানো উচিত। জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমাদের সময় যেহেতু স্বল্পতা, আমি অনুরোধ করবো আবুল হাসান রুবেল একেবারে সংক্ষেপে একটু যদি আপনি শেষ মন্তব্য বলতেন যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, সেক্ষেত্রে আসলে নির্বাচনের দিকেই যাব, সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, কোনটি আগে হওয়া উচিত মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে করতে যাওয়াটা আমাদের জন্য বিপজ্জনকও হতে পারে। আচ্ছা, কিছু প্রয়োজনীয়তা আছে স্থানীয় সরকারের ভেতরে, অনেক ধরনের মানুষের কাজ থাকে, যেমন ধরেন আপনার সনদ নিতে হবে, অমুক করতে হবে, অমুক করতে হবে, এই ধরনের কাজ থাকে, এগুলো বাধাগ্রস্ত হচ্ছে। এখানে এটার সমাধান করা যেতে পারে, অন্যভাবে প্রশাসক বসিয়ে বা অন্যভাবে সমাধান করা যেতে পারে। এই মুহূর্তে যেহেতু সার্বিক অবস্থাটা এরকম যে সরকারের যে এখনো পর্যন্ত প্রশাসন, পুলিশ এগুলোর উপরে যে তাকে সম্পূর্ণ সক্রিয় করা এবং করা, এটা আসলে সম্ভব হয় নাই। সেক্ষেত্রে এই নির্বাচনের একটা জাতীয় নির্বাচনে যে মনোযোগটা পায়, স্থানীয় নির্বাচনগুলো কিন্তু অনেক গ্রামান্তর পর্যন্ত যে দলীয় বিভক্তি থাকে, দলীয় বিভক্তির বাইরেও আরো ধরনের বিভক্তি থাকে এবং তার ফলে ক্ল্যাশের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ফলে জাতীয় নির্বাচনের জায়গাটাও আসলে সামনে অনেক ধরনের এটা একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির ভেতরে যেতে পারে যদি না এইটাকে কন্ট্রোল করা যায়। ফলে এই রিস্কটা এখন আমার নেওয়া ঠিক হবে বলে মনে করি না স্থানীয় সরকার নির্বাচনের জায়গায়। আর যেই প্রসঙ্গে যেই ভয়টা ওনারা পাচ্ছেন, আমি মনে করি যে যদি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে আসলে স্থানীয় নির্বাচনে কেউই কারচুপি করবে না, এটার ব্যবস্থা করাটা তার একটা আবশ্যিক অংশ হবে। জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে সংক্ষেপে আমরা শুনতে চাইব মোশাররফ হোসেন আপনার কাছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে অসুবিধাটা আসলে কোথায় দেখেন, বা বিএনপি কি মনে করে যে না আগে জাতীয় নির্বাচনটা আসলে আগে হয়ে যায়? না, আসলে একটা রাষ্ট্র মূল পরিচালনা করে কিন্তু একটা নির্বাচিত সরকার। এখন দেখেন আমরা আমাদের বাংলাদেশের মানুষের সবার, আপনি যে কাছে যে কোনো এই যে আরমানও বললো কিছুক্ষণ আগে, দীর্ঘ প্রায় যদি আরমানের বয়স এখন কত আমি জানি না, 25 নিশ্চয় আরমান ভোট দিতে পারে নাই, কারণ আমাদের হিসাবে দেখে 33 বছর বয়স পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই। তো সুতরাং মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, সুতরাং সেই আকাঙ্ক্ষাটা যদি হয় যে আমার ভোটের মাধ্যমে আগামী দিনে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তার মধ্যে তার সেই অনুভূতিটা কিন্তু খুবই বিস্তৃত বলে আমরা মনে করি। আর আপনি দেখেন স্থানীয় সরকার মধ্যে আমাদের প্রায় 4500 ইউনিয়ন পরিষদ, মিনিমাম 6 থেকে 8 মাস লাগবে। আপনার প্রায় 500 উপজেলা, সেখানে মিনিমাম আরও 3-4 মাস লাগবে। তারপর আমাদের পৌরসভা প্রায় 400, সিটি কর্পোরেশন আমাদের 8টা। তো আমরা হিসাব করে দেখেছি মিনিমাম 1 বছর বা 1.25 বছরের নিচে আপনি নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। তা আপনি যদি এতদিন স্থানীয় সরকার নির্বাচন যায়, আমাদের বাংলাদেশ কিন্তু নানা চ্যালেঞ্জের মুখে আছে। আমাদের অর্থনৈতিক সংকট আমাদের আছে, আইন শৃঙ্খলা সংকট আছে, প্রশাসন সংকট আছে। এগুলিকে সমাধান করার জন্য একটা ইলেক্টেড গভর্নমেন্ট দরকার। এর জন্য আমরা বলি আগে রাষ্ট্রকে, আমার অস্তিত্বকে যদি আপনি ঠিক না রাখেন, তাহলে তো মূল আমাদের যে কাঠামো ভেঙে বললে তো কি স্থানীয় সরকার, কি পৌরসভা, কি এর মূল্য কতটুকু থাকবে, এটা তো আমরা সহজেই মূল্যায়ন করতে পারি আমরা। জি নিশ্চয়ই, আমরা ছোট্ট 30 সেকেন্ডে যদি যোগ করতে চান কিছু, সাদিক রহমান। আমি এটুকুই বলবো যে আগামীর যে বাংলাদেশ, এই ছাত্র জনতা এতগুলো রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শুধুমাত্র পাওয়ার শিফটমেন্টের জন্য না। আমরা গত 50 বছর সাফার করছি, 51 বছর পরেও যদি আমাদের বাংলাদেশে এরকম একটা জঙ্গলি কালচার থাকে, আমরা এত গৌরবান্বিত একটা জাতি হয়ে যদি আমরা এরকম ফ্যাসিস্টের মতো লোক তাদের দায় নিয়ে আমরা মাথায় ঘুরতে হয়, এটা আমাদের জন্য কখনো কাম্য হবে না। আমাদের জাতি শিক্ষিত হচ্ছে, উন্নত হচ্ছে, আমাদের মানুষ সচেতন হচ্ছে। আমরা আশা দেখছি নতুন বাংলাদেশে, যেখানে থাকবে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, ভোটিং পাওয়ার, ফ্রিডম অফ স্পিচ। সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা নতুন প্রজন্মকে ধারণ করতে পারবে এবং ধারণ করতে পারবে, আগামী দিনে বাংলাদেশটা সুন্দর হবে, সংঘাত মুক্ত হবে এবং সবাই ভালো থাকবে। আর যদি কেউ নতুন প্রজন্মের যে মাইন্ডসেট, তার সাথে নিজেকে মানায় নিতে না পারে, সেই ক্ষেত্রে বয়স পুরাতন এবং নতুনের যে সংঘাত, এটা এড়ানোর কোনো সম্ভাবনা আমি আর দেখছি না, এটা এড়ানো যাবে না।
জি নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আমরা আবুল হাসান রুবেল একেবারে এক বাক্যে যদি কিছু বলেন। আমি মনে করি যে সংঘাত এড়ানো দরকার এবং বাংলাদেশকে সংঘাত এড়িয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করি, তারপরে আমরা লড়াই করি আইডিয়া নিয়ে। আমরা জনগণের কাছে যাই, জনগণ যাকে গ্রহণ করবে জনগণই হচ্ছে নির্ধারক শক্তি। নিশ্চয়ই নিশ্চয়ই, শেষ পর্যন্ত জনগণই আসলে শক্তি এবং জনগণই নির্ধারণ করবেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আরআইসিএল স্টিল গণতন্ত্র আমরা আজকের এই আলোচনা এখানে শেষ করবো। আগামীকাল নতুন বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি, শুভকামনা।